গাইজ দেখতে পাচ্ছেন নাসিরউদ্দিন পাটোয়ারিকে কিন্তু গণধোলাই দেওয়ার জন্য পুরো দেশবাসী একত্রিত হয়ে যাচ্ছে। তারেক রহমান এবং তারেক রহমানের পরিবার এবং বিএনপির নেতাকর্মীকে গালাগালিজ করার জন্য অবশেষে নাসিরউদ্দিন পাটোয়ারিকে ভয়ঙ্করভাবে গণধোলাই দিয়েছেন বিএনপির নেতাকর্মীরা। বিস্তারিত জানতে ভিডিওগুলো দেখতে থাকুন। জুলাই কুস্তিগীরদের আগাম অভিনন্দন, মায়ের একটাও মাটিতে পড়বে না। এদিকে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, আওয়ামী লীগকে পুনর্বাসনে ভারতের সাথে সরকার সমঝোতা করলে তা প্রতিহত করা হবে। আপনাদের যাদের রক্তের উপরে দাঁড়িয়ে বাংলাদেশে আমরা পরিবর্তনের স্বপ্ন দেখেছিলাম, সেই স্বপ্ন ভঙ্গ হয়েছে। নাসিরউদ্দিন পাটোয়ারিকে বাদ রেখে আপনারা যান। বিএনপির পক্ষ থেকে আমরা প্রত্যেকটা জায়গায় আপনাদেরকে সহযোগিতা করব। আমরা এই সত্য কথাগুলো বলবো, নাম ধরে বলবো। এতে যদি চোখ উঠিয়ে নেন, আরো হাজারটা আলী প্রস্তুত আছে চোখ দিয়ে দেওয়ার জন্য। আওয়ামী লীগের পুনর্বাসনের কথা আপনারা এটা একবার করে দেখেন। আপনাদের যদি হিম্মত থাকে আওয়ামী লীগের পুনর্বাসন করে বাংলাদেশের রাজনীতি করবে, এই পরিকল্পনা যদি কারো থাকে, তার যদি হিম্মত থাকে, সাহস থাকলে সেটা সে করে দেখা। বিচার 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 চাই, খুনি হাসিনার বিচার চাই। নাসিরউদ্দিন পাটোয়ারি, ওই সার্জিস, এই সমস্ত কতগুলো বদমাইশ ছেলেপেলের মুখের ভাষা। একটা বিষয় খেয়াল করেছেন, সম্প্রতি নাসিরউদ্দিন পাটোয়ারি তার বক্তব্য নিয়ে আবার একইভাবে আলোচনায়, যেমনটি ছিলেন নির্বাচনের আগে। ছাত্রদল নেতাকর্মীদের হামলায় আলিফের চোখ হারানোর প্রতীকী প্রতিবাদের অংশ হিসেবে চোখে ব্যান্ডেজ নিয়ে বক্তব্য দিয়েছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির মুখ্য সমন্বয়ক নাসিরউদ্দিন পাটোয়ারি। এই প্রথমবারের মতো প্রকাশ্যে শেখ হাসিনাকে নিয়ে এক ধরনের উদ্বেগ প্রকাশ করল সরকার। উনি বলছেন যে পাটোয়ারি মাঝে মধ্যে গরম বক্তব্য দেয়, মাঝে মধ্যে গরম বক্তব্য দেয়, কিন্তু সে আর বক্তব্য দেবে না। এবং জনাব নাসিরউদ্দিন পাটোয়ারি সাম্প্রতিক সময় তারা যে রাজনৈতিক বিপত্তির মধ্যে পড়েছেন এবং বলতে গেলে একটা অসম যুদ্ধ করতে গিয়ে প্রায় প্রতিদিনই তারা যেভাবে লাঞ্ছিত এবং অপমানিত হচ্ছে। এনসিপি নেতা নাসিরউদ্দিন পাটোয়ারির উপর একের পর এক হামলা চলে যাচ্ছে। আজকে তাকে আবার এমন ভাবে গণপিটুনি দিয়েছে পাবলিক, বর্তমান সে মৃত্যুর সাথে পাঞ্জা নড়তেছে। তাহলে কি নাসিরউদ্দিন পাটোয়ারিও হাদি ভাইয়ের মতো হতে যাচ্ছে? এইবার এই বিষয় নিয়ে আমরা আলোচনা এবং পর্যালোচনা করে এমন কিছু গুরুত্বপূর্ণ গোপন তথ্য আমরা খুঁজে পেয়েছি, যা জানলে আপনার চোখ কপালে উঠে যেতে বাধ্য। বন্ধুরা চলুন, ভিডিওতে আজকে আর বেশি কথা বাড়াবো না, সরাসরি আজকে আমরা চলে যাব মূল ভিডিওতে। আর সেখানে আজকে আমরা দেখব আবারও কোথায় এবং কিভাবে কে বা কারা গণপিটুনি দিলেন নাসিরউদ্দিন পাটোয়ারিকে। সেই ভিডিওটি আমরা একটু পরেই দেখে আসতেছি। তার আগে আমরা ছোট্ট একটি ভিডিও ক্লিপ দেখে আসবো, তারপরে চলে যাব মূল ভিডিওতে। বন্ধুরা ধৈর্য ধরে একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিও দেখতে থাকুন। নাসিরউদ্দিন পাটোয়ারি নামের এক বেয়াদব, একটা বদমাইশ ছেলে, সে তার মুখের কোনো লাগাম নাই। এই ডারবি নাসিরকে হুঁশিয়ারি দিতে চাই, মুখ সামলে কথা বলেন, তা না হলে আপনাদেরকে রাজনৈতিকভাবে ঘেরাও দিয়ে আপনাদের রাজনীতি ইতি আমরা সেখানে টেনে দেব। আপনাদের দলের মধ্যে শুধু একজনের নামে বলবো, এই নাসিরউদ্দিন পাটোয়ারি। আমার মনে হয় আমার দলের মধ্যে যদি এই ধরনের কথা কেউ বলতো, আমি আমাদের মাননীয় প্রধানমন্ত্রীকে সরাসরি বলতাম যে এটা আমাদের ইমেজ ক্ষুণ্ণ হচ্ছে। নতুন রাজনৈতিক দল তৈরি করে উত্থানের পরিবর্তে বিভিন্ন উস্কানিমূলক বক্তব্য দিয়ে পতনের দিকে ধাবিত হচ্ছে এনসিপি। ২৪-এর অভ্যুত্থানের পরবর্তীতে সমন্বয়করা তাদের ক্ষমতাকে বিভিন্নভাবে অপব্যবহার করেছে, যার কারণে সেই সময় বিভিন্ন জায়গায় গণপিটুনির শিকার হয়েছেন। এরপর তারা নতুন রাজনৈতিক দল এনসিপি তৈরি করেও বিভিন্ন উস্কানিমূলক বক্তব্যের মাধ্যমে রাজনীতিতে আলোচনায় ছিলেন। এবার নির্বাচনের পরবর্তীতেও তারা উস্কানি বক্তব্যের কারণে এখনও গণধোলাইয়ের শিকার হচ্ছেন। রাজনীতির মাঠে প্রতিবাদী ভাষা থাকবে, কিন্তু নাসিরউদ্দিন পাটোয়ারির মতো এরকম উস্কানিমূলক বক্তব্যের কারণেই তাদের রাজনৈতিক ইমেজ ক্ষুণ্ণ হচ্ছে। আপনাদের দলের মধ্যে শুধু একজনের নামে বলবো, এই নাসিরউদ্দিন পাটোয়ারি। আমার মনে হয় আমার দলের মধ্যে যদি এই ধরনের কথা কেউ বলতো, আমি আমাদের মাননীয় প্রধানমন্ত্রীকে সরাসরি বলতাম, আমি আমাদের পার্টির চেয়ারম্যান জনাব তারেক রহমানকে সরাসরি বলতাম যে এটা আমাদের ইমেজ ক্ষুণ্ণ হচ্ছে। নির্বাচনের সময় যখন তিনি ঢাকা ৮ আসনের হয়ে নির্বাচনে দাঁড়িয়েছিলেন, ঠিক সেই সময় ঢাকা ৮ আসনের বিএনপির সিনিয়র সদস্য মির্জা আব্বাসকে হেয় করে উস্কানিমূলকভাবে অনেক বক্তব্য দিয়েছেন।
এর পরবর্তীতে কিছুদিন আগেই তিনি কিশোরগঞ্জের এক আলোচনা সভায় কিশোরগঞ্জের এমপি এবং বীর মুক্তিযোদ্ধা ফজলুর রহমান বাবুকে ফজু পাগলা বলে সম্মানহানিমূলক বক্তব্য দিয়েছেন। এর ওই ধারাবাহিকতায় হবিগঞ্জের নাসিরউদ্দিন পাটোয়ারি বর্তমান বিএনপির সরকার তারেক রহমান এবং তার নেতাকর্মীদের বিরুদ্ধে যৌক্তিক প্রতিবাদী কোনো বক্তব্য না দিয়ে রাজনৈতিকভাবে উস্কানি এবং হেয়মূলক বক্তব্য দিয়েছেন, যার পরিপ্রেক্ষিতে তাদের উপর হামলা করা হয়েছে। একদিন আগে নাসিরউদ্দিন পাটোয়ারি এক বক্তব্যে বিএনপির বিরুদ্ধে ভয়ঙ্কর অভিযোগ করেছিলেন। তিনি বলেছিলেন বিএনপির নেতারা আওয়ামী লীগের নেতাদের ছাড়ানোর জন্য তাদের কাছে সুপারিশ নিয়ে গিয়েছিল। তাদের কাছে, নাসিরউদ্দিন পাটোয়ারিদের কাছে। সেটাতে প্রমাণিত হয় যে নাসিরউদ্দিন পাটোয়ারিরাই মূলত ইউনূস সরকার পরিচালনা করেছে। একদিন পরে এবার মির্জা ফখরুলের একটি বক্তব্য রীতিমতো চাঞ্চল্যের সৃষ্টি করেছে, যেখানে আমরা দেখছি যে পাটোয়ারির মানে ইউনূস সরকারের আমলে পাটোয়ারির একটা ভয়ঙ্কর তথ্য ফাঁস করে দিয়েছেন এবং পাটোয়ারিকে তিনি ফ্যাসিস্টের সঙ্গে তুলনা করছেন। হঠাৎ করে মানে 2 বছরের মধ্যেই জুলাই যোদ্ধারা ফ্যাসিস্ট হয়ে গেলেন কেন? আর কি বলছেন পাটোয়ারি বা গতকালকে কীরকম নাটক করলেন একটু বোঝার চেষ্টা করি। যেটাকে আমরা নাটক বলছি না, মানে কেউ এটাকে নাটক বলছে, সেটা একটা মানবিক ব্যাপার, কিন্তু তার কর্মকাণ্ড সবসময় বিতর্কিত হয় বলে ব্যাপারগুলোকে নাটক কেন মানুষ বলছে সেটাও হয়তো তিনি কোনো একটা সময় তার উপলব্ধিতে আসবে। সেই আলোচনাই করবে এই ভিডিওতে। থাকবে পরে এবার মির্জা ফখরুল নাসিরউদ্দিন পাটোয়ারির স্পেসিফিক একটা ব্যাপার যে অভিযোগটা করলেন সেই অভিযোগটা কিন্তু ভয়ঙ্কর এবং সেটা করেই তিনি ফ্যাসিস্টের সঙ্গে তুলনা করলেন পাটোয়ারিদের। কি বলছেন? প্রথম আলোর সঙ্গে সাক্ষাৎকারে তিনি অনেক কথা বলেছেন, সাথে মানে বিভিন্ন বিষয় তুলে এনেছেন। এই একটা বিষয় স্পেশালি আমার কাছে মনে হয়েছে খুবই বেশি গুরুত্বপূর্ণ। কি বলছেন তিনি? এই ফটোকার্ডটা দেখে নিন। ফ্র্যাঙ্কলি স্পিকিং, ওরা মানে এনসিপি গালি দেয় বিশ্রী অশ্লীল ভাষায়। এই যে পাটোয়ারি একটা বাচ্চা ছেলে, বলেন তো দেখি, ও একদিন আমার অফিসে এলো প্রথম, এসে আমাকে বলছে এটা করতে হবে, ওটা করতে হবে, সেকেন্ড রিপাবলিক করতে হবে, কনস্টিটিউশন বাদ দিয়ে নতুন কনস্টিটিউশন করতে হবে। আমি বললাম তুমি তো দেখছি ফ্যাসিবাদের মতো কথা বলছো। অর্থাৎ মানে ইউনূস সরকারের আমলে পাটোয়ারিরা ফখরুল ইসলাম আলমগীরের মতো সিনিয়র ডাকসাইটের নেতাদের সঙ্গে কোন ভাষায় কথা বলেছেন, কেমন বিহেভ করেছেন সেটা তিনি শুধু স্মরণ করিয়ে দিয়েছেন এবং তিনি স্পষ্ট বলেছেন যে আমি সেই সময় তাকে বলেছি যে তুমি তো ফ্যাসিবাদের মতোই কথা বলছো, ফ্যাসিস্টের মতোই কথা বলছো। তার মানে আমরা একটু আগে আমি যেটা বললাম যে 2 বছরের মাথাতেই জুলাই যোদ্ধারা ফ্যাসিস্ট হয়ে গেল কেন, আদতে সেটা 2 বছরের মধ্যে না, জুলাই বিপ্লবের পরের কথাই ফখরুল ইসলাম আলমগীর উল্লেখ করেছেন। তার মানে জুলাই আন্দোলনে বিজয়ের পরে তাদের রূপ চেহারা পাল্টে যেতে শুরু করেছে এবং তারা একক আধিপত্য বিস্তারের চেষ্টা করেছে এবং এখনকার পাটোয়ারির যে বক্তব্য, সেই বক্তব্যে যে বিন্দুমাত্র অবাক হওয়ার কিছু নেই সেটাও বোধহয় একটু স্মরণ করিয়ে দিলেন মির্জা ফখরুল। এরই মাঝে গতকালকে আমরা দেখেছি যে পাটোয়ারি ওই হবিগঞ্জে ছাত্রদল এনসিপি সংঘর্ষে ছাত্রশক্তির এক নেতার যে চোখে আঘাত, সেই ব্যাপারটাকে প্রতীকী হিসেবে তিনি বক্তব্য দিতে এসেছেন একটা অনুষ্ঠানে বাম চোখে ব্যান্ডেজ পরে। ছবিটা দেখে নিন। সেখানে বলা হচ্ছে যে আমার জীবনে বিএনপির বিরোধিতা করতে যায়নি নাসিরউদ্দিন পাটোয়ারি, মানে তিনি ওই বক্তব্যে বলেছেন আমি জীবনে আমার বক্তব্যে কখনো বিএনপির বিরোধিতা করিনি, কিন্তু এখন তাহলে করছেন কেন, কোন কারণে করছেন, কোন স্বার্থে করছেন, সেই প্রশ্নটা আসবে। আবার মির্জা ফখরুলের ওই কথার পাশাপাশি সামগ্রিক বাংলাদেশে যে গণতন্ত্র আমরা প্রতিষ্ঠিত হবে বলে স্বপ্ন দেখেছি সেটা যে হয়নি, সেটা যে মানে পরিপূর্ণভাবে ব্যর্থ হয়েছে এবং আমরা যে গণতন্ত্র রক্ষা করতে পারিনি সেটাও মির্জা ফখরুলের আরেকটা বক্তব্যে উঠে এসেছে। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের এই ফটোকার্ডটা দেখে নিন। সেখানে তাকে উদ্ধৃত করে বলা হচ্ছে পাশের দেশ ভারতের দিকে তাকিয়ে দেখুন, সমস্যা অনেক, সমস্যার শেষ নেই, তারপরও ফাইনালি গণতন্ত্র টিকে যায়। তাদের প্রতিষ্ঠানগুলো দাঁড়িয়ে গেছে, বিচার বিভাগ দাঁড়িয়ে গেছে, প্রশাসন অনেক দক্ষ, তাদের মিডিয়াগুলো অনেক স্ট্রং।
মির্জা ফখরুল প্রকাশ্যে ভারতের গণতন্ত্রের যে বিশালত্ব, সেই বিশালত্ব বর্ণনা করার মাধ্যমে মানে অনুচ্চারিত যে শব্দটা, সেই শব্দটা কিংবা বাক্যটা যেটা আছে সেটা হচ্ছে যে সেই ক্ষেত্রে আমরা গণতন্ত্রের দিকে পুরোপুরি ব্যর্থ হয়েছে। ভারতের সমালোচনা করি, ঢাকা না দিল্লি, ঢাকা ঢাকা স্লোগান দিই, কিন্তু আমরা কি ভারতের কাছাকাছি যেতে পেরেছি? এই যে কদিন আগে কক্রোজ আন্দোলন হলো, তেলাপোকাদের আন্দোলন, সেই আন্দোলনে ভারত সরকার শিক্ষামন্ত্রীর পদত্যাগ করালো, আন্দোলনকারীদের মানে যে দাবি সেই দাবি মেনে নিল, আন্দোলন শেষ হয়ে গেল, সমাপ্তি ঘোষণা করা হলো আনুষ্ঠানিকভাবে। গণতন্ত্রটা এতটাই মজবুত যে ওরা প্রথমে দেশের কথা ভাবে। কংগ্রেসের এক নেতা বলেছিলেন যে কেউ যদি মোদির পতনে উচ্ছ্বাস প্রকাশ করে তাহলে বুঝতে হবে যে এটা আসলে মোদির পতন না, এটার গণতন্ত্রের পতন। গণতন্ত্রের পতনে উচ্ছ্বাস প্রকাশ করা যাবে না, গণতন্ত্রকে সমুন্নত রাখতে হবে। ওরা এই রাজনীতি করে, অথচ আমরা প্রতি মুহূর্তে কবর রচনা করতে গিয়ে নিজেদের কবর প্রকারান্তরে রচনা করে ফেলছি এবং গণতন্ত্রের কবর রচনা করে ফেলছি কিংবা ফেলেছি সেটা হয়তো টেরই পাইনি। আমরা ফ্যাসিস্টকে তাড়িয়ে যে সুন্দর বাংলাদেশ এবং নতুন রাজনৈতিক বন্দোবস্ত প্রত্যাশা করেছিলাম, আমাদেরকে স্বপ্ন দেখানো হয়েছিল, সেই স্বপ্ন চিরতরে ধূলিসাৎ হয়ে গেছে। বরং এখন অনেকেই বলতে শুরু করেছে, তাদেরকেও ফ্যাসিস্টের দোসর আখ্যা দেওয়া হচ্ছে যে আগেই তো ভালো ছিল। মানে যদি এখন এই অবস্থা হয় তাহলে শেখ হাসিনার দোষ কী ছিল? ইউনূস আমলে যে অপশাসন এবং বিএনপির সরকারের আমলে যে মানে বিদ্যুতের ভয়ঙ্কর অবস্থা, গ্যাসের ভয়ঙ্কর অবস্থা, তেলের ভয়ঙ্কর অবস্থা, যদি এটাই হয় তাহলে শেখ হাসিনা কী দোষ করেছিল? এই যে কথাগুলো জনগণ বলতে শুরু করেছে, এটাই কিন্তু বড় সর্বনাশা বক্তব্য। নাসিরউদ্দিন পাটোয়ারির বিরুদ্ধে বিএনপির এক এমপি বক্তব্য দিয়েছেন। তিনি বলছেন নাক টিপলে দুধ বের হয় পাটোয়ারি, আবার প্রধানমন্ত্রীকে নিয়ে কটূক্তি করে এমপি শওকতুল। শুধু এই কথা নয়, বিএনপির লোকজন প্রচার করছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের একমাত্র পঙ্গুত্ব বরণকারী অঙ্গহানি হয়েছে এমন শিক্ষার্থী খান জসিম, যিনি ডাকসুর প্রতিনিধি এবং তিনি কোনো নির্দিষ্ট রাজনৈতিক দল করেন না, শিবির প্যানেলে নির্বাচন করেছেন, কিন্তু তিনি কিন্তু কোনো দলের নাই। তো দর্শক, সেই খান জসিমকে বলা হচ্ছে কানা জসিম, কারণ তিনি জুলাই যুদ্ধে চোখ হারিয়েছেন। আর এই নাসিরউদ্দিন পাটোয়ারিরা যারা সরাসরি জুলাইতে নেতৃত্ব দিয়েছে, সরাসরি জুলাইয়ের 10 জনের একজন, বরং জুলাইয়ের সমন্বয়ক যারা তালিকাভুক্ত ছিল তাদের বস এই নাসিরউদ্দিন পাটোয়ারি, হাসনাত সার্জিস, আবু বকর মজুমদারদের বস নাসিরউদ্দিন পাটোয়ারি, তাকে বলছে যে নাক টিপ দিলে দুধ বের হয়। এর প্রথম জবাব, এই নাসিরউদ্দিন পাটোয়ারিরা, এই খান জসিমরা রাজপথে ছিল বলে, তারা যুদ্ধ করেছে বলে আপনাদের আব্বা তারেক রহমান বাংলাদেশে আসতে পেরেছে এবং প্রধানমন্ত্রী হতে পেরেছে। নাসিরউদ্দিন পাটোয়ারিরা রাজপথে না থাকলে আপনাদের রাজপথের যে যুদ্ধ 17 বছর কেন 1700 বছরও শেষ হতো না, আর তারেক রহমান বাংলাদেশে আসতে পারতো না, প্রধানমন্ত্রী হওয়া তো দূর কি বাদ। বিএনপি কতটা অকৃতজ্ঞ হলে এই ধরনের নোংরা আচরণ করতে পারে আপনি চিন্তা করেন তো। ঢাকা বিশ্ববিদ্যালয়ের একমাত্র অঙ্গহানি হয়েছে এরকম শিক্ষার্থী, তাকে কানা জসিম বলে গালি দেয় বিএনপির লোকজন। এরা কতটা অকৃতজ্ঞ! এদের এই অকৃতজ্ঞতার কারণে এদের ধ্বংস অনিবার্য, ওদের কঠিন পতন হবে বাংলাদেশে এই অকৃতজ্ঞতার কারণে। এবং নাসিরউদ্দিন পাটোয়ারি ভুল থাকতে পারে, নাসিরউদ্দিন পাটোয়ারির সমালোচনা আমি করব, আপনি করবেন, বিএনপি করবে, জামাত করবে, আর অনেকে করবে। নাসিরউদ্দিন পাটোয়ারিও বিএনপি সমালোচনা করবে, জামাতেরও করবে, পার্ট অফ পলিটিক্স। বাট নাক টিপ দিলে দুধ বের হয়, মানে এভাবে ডিমিন করেন কেন, বিলিটিল করেন কেন, এটা কি? এবং এই বক্তব্যের মধ্য দিয়ে নাসিরউদ্দিন পাটোয়ারির এজেন্সিকে অস্বীকার করা হয়েছে, অথচ নাসিরউদ্দিন পাটোয়ারিরাই আন্দোলন করেছেন, তাদের কারণেই তারেক রহমান দেশে আসতে পেরেছেন। এটা তারেক রহমান নিজে স্বীকার করেছেন, রুহুল কবির রিজভী কান্না করতে করতে স্বীকার করেছেন, সালাউদ্দিন আহমেদ দেশে ফিরে স্বীকার করেছেন, কিন্তু পরবর্তীতে পল্টে নিয়েছেন। 7 অগাস্টের বক্তব্য 2024 সালে তারেক রহমান বক্তব্য শুনেন, পুরোপুরি এই ছাত্র জনতা সমন্বয়কদের ক্রেডিট দিয়েছে এবং এটাকে দ্বিতীয় মুক্তিযুদ্ধ বলেছে। এবং রুহুল কবির রিজভী জেল থেকে বেরোয় সে কান্না জড়িত কণ্ঠে শিক্ষার্থীদেরকে কিভাবে ক্রেডিট দিয়েছে, বিএনপির ক্রেডিট এভাবে বলেছে, এই ছাত্ররাই, মাসুম বাচ্চারা আমাদেরকে বাঁচিয়েছে। তো দর্শক,
সেইখানে এখন বলছেন এখন ক্ষমতা আসা হয়ে গেছে, এখন কাউকে চেনেন না। এই যে দম্ভ, এই যে অহংকার, এটা আপনাদেরকে ধ্বংস করবে, আপনাদেরকে ডুবাবে, আপনাদের করুণ পরিণতি হবে এর ফলে। তো দর্শক, বর্তমান সরকার উন্নয়নের ধারাবাহিকতা বজায় রেখে দেশকে এগিয়ে নিচ্ছে। সরকারের বিভিন্ন উন্নয়নমূলক প্রতিশ্রুতির বাস্তবায়ন চলমান রয়েছে বলে জানিয়েছেন মৌলভীবাজার 2 আসনের সংসদ সদস্য শওকতুল ইসলাম শকু। নামটাকে শকু, এই শকুটাকে, যাই হোক এটা ডাক নাম, শকুর কোনো পূর্ণরূপ আছে, শকু মানে আবার কেউ শকুন টকুন বলেন না। এখানে তার বক্তব্যের মধ্যে ফেসিবাদের উপাদান আছে। কারণ আওয়ামী লীগ একটা থিওরি দিত যে, এবং আওয়ামী লীগের তৎকালীন পরিকল্পনা মন্ত্রী স্পষ্ট করে বলতেন যে 1 গ্লাস উন্নয়ন 1 গ্লাস গণতন্ত্র। মানুষ কি চায়? মানুষ চায় উন্নয়ন। গণতন্ত্র কি ধুয়ে পানি খাবেন? ওটা খাওয়া যায়? এর মানে কিসের গণতন্ত্র, কিসের ভোটাধিকার? উন্নয়ন, স্থিতিশীলতা, ধারাবাহিকতা, এটা দরকার। উন্নয়ন, স্থিতিশীলতা, ধারাবাহিকতা, এই সব যুক্তি দিয়ে তারা ভোট চুরি করে, ভোট চুরি বৈধতা দিয়ে ক্ষমতায় থাকতে চাইছে, কিন্তু টিকতে পারেনি শেষ পর্যন্ত। আর বিএনপি সরকার তো উন্নয়নও দেখাতে পারে না, স্থিতিশীলতাও দেখাতে পারে না। তারা কিসের এই যুক্তি দিয়ে কিভাবে ফেসিবাদ কায়েম করবে? এটা সম্ভব নয়। তো দর্শক, কিন্তু এই যে উন্নয়নের ধারাবাহিকতা বজায় রেখে দেশকে এগিয়ে নিচ্ছে, এই উন্নয়নের ধারাবাহিকতা মানে কি? যে হাসিনা উন্নয়ন করেছে, সে উন্নয়নের ধারাবাহিকতা এখন বিএনপি সরকার বজায় রাখছে নাকি? নইলে আপনারা তো অতীতে ছিলেন না, নিকট অতীতে ছিলেন না, তাহলে ধারাবাহিকতা শব্দটা বলছেন কেন? কিসের ধারাবাহিক? ইউনূস সরকারের ক্রেডিটও তো আপনারা স্বীকার করেন না, তাহলে হাসিনার ক্রেডিট স্বীকার করেন নাকি? এই নাসিরুদ্দিন পাটোয়ারিদের যারা একদম দেখতে পারে না, সমালোচনা ভিন্ন জিনিস। নাসিরুদ্দিন পাটোয়ারির সমালোচনা তো আমিও করি, কিন্তু একদম নাসিরুদ্দিন পাটোয়ারিদেরকে যারা ডিমিন করে, যারা দেখতে পারে না, তাদের এজেন্সিকে স্বীকার করে না, এই যে প্রান্তিক যারা, দেখবেন যে এদের মধ্যে আওয়ামী বীজ আছে। ওই ফজু পাগলা যেরকম জুলাই বিপ্লবীদেরকে কোনোভাবে সহ্য করতে পারে না, ইনস্পাইট অফ হিজ বিএনপি এমপি, এরকম এই যে শকু, যারা নাসিরুদ্দিন পাটোয়ারি দেখতে পারে, এরা ফজু পাগলার মতো আওয়ামী বীজ আছে এদের মধ্যে, বিএনপির এমপি হলো। এর ফলে জুলাই যোদ্ধাদের, জুলাই বিপ্লবীদেরকে তারা সহ্য করতে পারে না। বিএনপির মধ্যে এমপি তো সে আশরাফুদ্দিন নিজামও আছে। আশরাফুদ্দিন নিজামকে কোনোদিন দেখাতে পারবেন যে জুলাই যোদ্ধাদের কোনোভাবে কটূক্তি করেছে? তিনি কি জনপ্রিয় না? তিনি কি রাজনীতি করেন না? বরং বিএনপির রাজনীতি পারফেক্টলি তিনিই করেন। জিয়াউর রহমান আদর্শ সবচেয়ে ভালোভাবে তিনিই ধারণ করেন। তার এলাকায় তিনি তুমুল জনপ্রিয় এবং তিনি প্রভাবশালী। তো দর্শক, বিএনপির মধ্যে এই যে আওয়ামী বীজ, এই শকু কিংবা ফজু পাগলা, এরা বিএনপিকে ধ্বংস করবে। কারণ এরা চরম অকৃতজ্ঞ আচরণ করছে। জুলাই যুদ্ধে অঙ্গ হারানো যোদ্ধাকে বলছে যে কানা জসিম। নাসিরুদ্দিন পাটোয়ারিকে বলছেন যে নাক টিপ দিলে দুধ বের হয়। আর এই নাক টিপ দিলে দুধ বের হয়, এরাই তো হাসিনার পতন ঘটিয়েছে। আপনি তো পালিয়েছিলেন, আপনি তো রাজপথে নামতে পারেন নাই, আপনি তো গরু ঘরে ঘুমিয়েছেন। আর ওরা জেল থেকে বের হয়ে আবার রাজপথে নেমেছে, এই পাটোয়ারি আক্তারেরা। এই পাটোয়ারি কে? জুলাই যোদ্ধাদের নিয়ে যে রাজনৈতিক দল, সে রাজনৈতিক দলের যে ইনিশিয়েটিভ, যেটা ছিল নাগরিক কমিটি, সে নাগরিক কমিটির প্রধান ছিল এই নাসিরুদ্দিন পাটোয়ারি। তো নাসিরুদ্দিন পাটোয়ারিকে এই সমন্বয়ক, জুলাই যোদ্ধা, এরা কতটা রেসপেক্ট করে বুঝতে পারছেন? এদের সবার বস নাহিদ ইসলামেরও বস ছিল। এখন না নাহিদ ইসলামকে, তার নাহিদ ইসলাম পোস্টার বয় বা যে কোনো কারণে হোক তাকে এনসিপির প্রধান বানানো হয়েছে, কিন্তু নাহিদ ইসলামেরও বস ছিল নাসিরুদ্দিন পাটোয়ারি। দর্শক, এ সময় তিনি এনসিপি নেতা নাসিরুদ্দিন পাটোয়ারির সমালোচনা করে বলেন, তিনি নাসিরুদ্দিন পাটোয়ারি প্রধানমন্ত্রীকে নিয়ে কটূক্তি করেছেন। প্রধানমন্ত্রীকে নিয়ে কোনো কটূক্তি করেন নাই। প্রধানমন্ত্রীর সমালোচনা করলে সেটা কি কটূক্তি? আর কোনো একটা কাজ যদি প্রতারণামূলক হয়, মুনাফিকি টাইপের হয়, বাটপারি টাইপের হয়, ওইটা বললে ওইটা কি কটূক্তি করা হয়? না, কটূক্তি, এই সমালোচনাকেই কটূক্তি বলে। আর এই আওয়ামী টাইপের বিএনপি নেতা যারা, তাদের দৃষ্টিভঙ্গি এটা, আপনি যে কোনো সমালোচনা, সরকারের যে কোনো সমালোচনা, গণতান্ত্রিক সমালোচনাকে কটূক্তি বলে চালিয়ে দিতে পারতেন, যেটা হাসিনার ডিজিটাল সিকিউরিটি আইনের মাধ্যমে আমাদের দেশে প্রচলনটা আমরা দেখেছি। যে হাসিনার কাছে যা ভালো না লাগতো ওইটাকেই কটূক্তি বলে ডিজিটাল সিকিউরিটি আইনে ঢুকিয়ে দিত, অথচ এটা কটূক্তি না, এটা যার সমালোচনা ছিল। তারেক রহমান বা বিএনপির অন্য কেউ এটাকে কটূক্তি বলছে না, আর এসব কটূক্তি বলছে।
এর মানে ফজু পাগলার অ্যানাদার ভার্সন এই শোকু। বিএনপির মধ্যে এই আওয়ামী বীজগুলো এই মাসের শেষের দিক থেকেই এই টোকাই এনসিপির নেতারা বাংলাদেশের মধ্যে উত্তেজনা তৈরি করবে এবং সেই উত্তেজনা তৈরি করার ফলে বাংলাদেশের বিভিন্ন জেলার মধ্যে বিএনপি নেতাদের হাতে এবং বাংলাদেশের সাধারণ জনগণের হাতে তারা গণদোলাই খাবে। সেটাই কিন্তু এই মাসের শেষের দিক থেকে শুরু হয়ে গিয়েছে। সেটা হবিগঞ্জ থেকে শুরু হয়েছে এবং হবিগঞ্জের গোলাপগঞ্জ সেটা চলেছে। শুধু তাই নয়, গতকালকেও এই সকল টোকাই এনসিপি নেতাদেরকে কুড়িগ্রামের মধ্যে ভালোভাবে আপ্যায়ন করেছে ছাত্র দলের নেতাকর্মীরা। সারা দেশে যে তারা বিক্ষোভ মিছিলের ডাক দিয়েছে, কুড়িগ্রামের মধ্যে বিক্ষোভ মিছিলের জন্য যখনই এনসিপি নেতারা নেমেছে, বিএনপির নেতাকর্মীরা এবং সাধারণ জনগণ সহ লাঠি সোটা দিয়ে তাদেরকে ল্যাংটা মায়ের মেরেছে। তারা কোনোভাবে কিছু সুস্থ অবস্থায় বাড়ি ফিরে গিয়েছে, আর কিছু এখনো মেডিকেলে আছে। আমি তো সে সকল ভিডিও আপনাদের জন্য কালেক্ট করে রাখি। অনেকে এ সকল ভিডিও দেখে ইউটিউবে, অনেকে ফেসবুকে দেখে, অনেকে যারা দেখতে পান না, যারা আমার ভিডিও প্রতিনিয়ত দেখেন, তাদের জন্য ওই সকল ভিডিও আমি আমার ভিডিওর পাশে দিয়ে দিই। দেখেন তাদেরকে কুড়িগ্রামের মধ্যে কিভাবে ল্যাংটা মাইর দেওয়া হয়েছে এবং মায়ের খেয়ে অনেকে হাসপাতালে গিয়ে কিভাবে বমি করতেছে। দেখে নেন ভিডিওগুলো। আমি তো আপনাদের সকলকেই বলেছি, এদেরকে বাংলাদেশের জনগণ যেখানেই সুযোগ মতে পাবে সেখানেই বেধড়ক পেটাবে, পালিয়েও বাঁচতে পারবে না। বাংলাদেশের সাধারণ জনগণ মারার আগেই বিএনপির নেতা কর্মীরা এ সকল টোকাই এনসিপি নেতাদেরকে মেরে সাফ করে ফেলতেছে। এটাও কিন্তু এনসিপির একটা রাজনীতি। এনসিপি শীর্ষ পর্যায়ের নেতারাই চাচ্ছে যে এনসিপির নেতারা সারা বাংলাদেশ জুড়ে মার খাক এবং এই জুলাই মাসে যেভাবে জুলাই আন্দোলন হয়েছে, সেম এনসিপির নেতারা এই জুলাই মাসে যদি মার খায় এবং এই এনসিপি রাজনৈতিক দলটা নিয়ে বেশি আলোচনা তৈরি হয়, তাহলে এই এনসিপি রাজনৈতিক দলটা অনেক বেশি বাংলাদেশে আবার প্রাসঙ্গিক হবে। দলটা দেখতে ছোট হতে পারে, কিন্তু আলোচনার মধ্যে থাকলে আস্তে আস্তে জনপ্রিয়তা বাড়বে, আস্তে আস্তে প্রাসঙ্গিক হবে। সে কারণেই এ সকল এনসিপি শীর্ষ পর্যায়ের টোকাই নেতারা বিভিন্ন জায়গায় গিয়ে কমিটি মার্কা বক্তব্য বলে এবং বিএনপি নেতাদেরকে উস্কিয়ে দেয় যাতে তারা আক্রমণ করে এবং কিছু এনসিপি নেতা আহত হয় এবং মেডিকেলে যায়। তারা কিছু এনসিপি নেতাদেরকে টেকনিক্যালি ভাবে বলে দিচ্ছে তাদের রাজনৈতিক দলটাকে বাংলাদেশে প্রাসঙ্গিক করার জন্য। এখন বিএনপি কেন তাদেরকে এভাবে বেধড়ক মারতেছে, তার মেইন কারণ হচ্ছে বিএনপিও চাচ্ছে আওয়ামী লীগের বিষয়টা যাতে প্রাসঙ্গিক না থাকুক, আওয়ামী লীগ বাংলাদেশের রাজনীতি ফিরে আসার বিষয় নিয়ে তেমন কোনো আলোচনা না হোক, শেখ হাসিনার বিষয় নিয়ে তেমন কোনো আলোচনা না হোক। আমরাও এই এনসিপি টোকাইদের ডাকে সাড়া দিয়ে তারা যেটা চাচ্ছে তাদেরকে আমরা মারি, আমরাও সেই কাজ করি। তারা আলোচনায় থাকুক, অন্তত আওয়ামী লীগ যাতে আলোচনায় না থাকে। এদেরকে মেরে মেরে কোণঠাসা করে রাখলাম, আলোচনায়ও রাখলাম। আওয়ামী লীগকে কোণঠাসা করে রাখলাম, কিন্তু আলোচনায়ও আসতে দিলাম না। সে কারণে বিএনপির নেতাকর্মীরাও বেধড়ক পিটাচ্ছে। লোকাল বিএনপির এমপি যিনি আছেন তিনিও তাদেরকে নির্দেশ দিয়ে দিয়েছেন যে তাদের নেতা তারেক জিয়াকে নিয়ে কোনো বক্তব্য দিলে এদেরকে ল্যাংটা মায়ের হবে, যেখানে বিক্ষোভ মিছিল করবে সেখানে দড়িয়ে দড়িয়ে মারা হবে। এভাবেই চলতেছে বাংলাদেশের রাজনীতি। আর টেকনিক্যালি ভাবে জামাত চুপচাপ বসে বসে মজা নিচ্ছে তাদের প্রক্সি রাজনৈতিক দল এনসিপি কে সামনে এগিয়ে দিয়ে। কথা বুঝতে পেরেছেন? এটাই হচ্ছে বাংলাদেশের এখন রাজনীতির আসল খেলা। তাই আপনারা এনসিপি কে যে মেরে অনেককে মেডিকেলে পাঠাই দিচ্ছে, এটা নিয়ে অনেক খুশি হয়েও লাভ নাই। এবং বিএনপি যে এই টেকনিক্যাল রাজনীতির ফাঁদে পড়ে গিয়ে তারা জেনে শুনে ভুল করছে, সেটা তো অত বেশি বিএনপিকে বাহাবা দিয়েও লাভ নাই। এই সকল টোকাই এনসিপিদেরকে নেতাদেরকে যেদিন আমরা দেখতে পাবো মেরে মেরে বিভিন্ন জায়গায় জায়গায় লটকায় রাখছে বাংলাদেশের সাধারণ জনগণ, বিএনপির নেতারা, সেদিন মনে করব যে আসল বাপের বেটার মতো কাজ করছে
বিএনপি নেতারা এবং বাংলাদেশের সাধারণ জনগণ। এভাবে হালকা পাতলা টোকা টাকা দিয়ে, হাতের মধ্যে বাড়ি টাড়ি দিয়ে, হালকা মেডিকেলে গিয়ে এদেরকে পাঠিয়ে কোনো লাভ নাই। মায়ের মতো মায়ের দিতে হবে এবং 6 মাস 1 বছর মেডিকেলে থাকতে হবে। আর কিছুকে মেরে মেরে যখন টাঙ্গিয়ে রাখবে খাম্বার সাথে, ব্রিজের মধ্যে, গাছের মধ্যে, তখন বুঝতে পারবো আসল খেলা শুরু হয়ে গিয়েছে। এখন যেগুলো চলছে এগুলো হচ্ছে রাজনৈতিক খেলা এবং রাজনৈতিক কিছু টেকনিক্যাল বিষয় আছে। সে সকল টেকনিক্যাল বিষয়ের কারণে মাঝে মধ্যে উত্তেজনা তৈরি করা, সরকারি দল বিরোধী দল, এটা হচ্ছে ভিতরের কাহিনী। অনেকেই খালি চোখে অনেক কিছু বুঝতে পারেন না, অনেকেই মজা নেন, মনে করতেছেন হালকা পাতলা কিছু মায়ের রয়েছে, মায়ের ঠেলা, এনসিপি কুপকাত হয়ে গিয়েছে, এনসিপি শেষ। আরে ভাই, খেলা এখন অনেক কিছু বাকি আছে। বিএনপি এনসিপি কে একেবারে শেষ করে দিবে না, হালকা হালকা মেরে মেরে চাপের উপর রাখবে। আমি আরেকটা পার্ট 2 ভিডিওর মধ্যে এই এনসিপি নেতাদেরকে নিয়ে কি কি বিএনপি বিতর্কত প্ল্যানিং করছে এবং তাদের নামে কিভাবে মামলা সাজানো হচ্ছে, কিভাবে তাদেরকে প্যাকেট করা হবে, ওই বিষয়গুলো ওই সেকেন্ড পার্টটাতে আমি ক্লিয়ারলি আলোচনা করে দিব আপনাদের জন্য। আপনারা সেকেন্ড পার্টটা আমার আরেকটা যে চ্যানেল আছে ভাইজান ছাড়া আসিফ ইমতিয়াজ ইমন নামের, ওই চ্যানেলটাতে আপনারা আজকে রাতে সেই ভিডিওটাও পেয়ে যাবেন। তাই আশা করছি আপনাদের মনের মধ্যে যে সকল কনফিউশন এবং প্রশ্ন ঘুরপাক খাচ্ছিল এই 7-8 দিনের ঘটনাকে নিয়ে, সকল প্রশ্নের উত্তর এবং সকল কনফিউশন ওই পার্ট 2 ভিডিওটা দেখার পরে একেবারে সকল কিছু ক্লিয়ার হয়ে যাবে। আর মনের মধ্যে কোনো প্রশ্ন থাকবে না, কোনো কনফিউশন থাকবে না। কিন্তু এটা সত্য, ডিসেম্বরের আগে এনসিপির অনেক শীর্ষ পর্যায়ের নেতা এবং এনসিপির অনেক মধ্যম পর্যায়ের নেতা একেবারে বাংলাদেশের মধ্যে বিশাল বড় আকারে গণদোলাই খেতে যাচ্ছে এবং অনেকে আন্ডারগ্রাউন্ডে চলে যাবে, অনেকে মেডিকেলে থাকবে, অনেকে বিদেশ পলায়ন করার সম্ভাবনা অনেক বেশি। কারণ এই এনসিপি টোকাইদের উপর বিএনপি তৃণমূল নেতারা যেভাবে খেপে গিয়েছে, বাংলাদেশের সাধারণ জনগণ যেভাবে খেপেছে এবং আওয়ামী লীগের নেতাকর্মীরা যেভাবে খেপে আছে, এদেরকে শুধু সুযোগ মতো পেলে টেনে ছিঁড়ে ফেলবে, এদেরকে সুস্থ অবস্থায় থাকতে দিবে না। এটা হচ্ছে রিয়েলিটি। এরা সকল কিছু জেনে বুঝে তাদের জীবনটাকে ত্যাগ করার জন্যই শিবির এবং জামাতের পক্ষে কাজ করছে। জামাত শিবির এদেরকে 1 দিন 2 দিনে তৈরি করা নাই, এদেরকে ছোট থেকে একেবারে মেন্টালি ভাবে ব্রেন ওয়াশ করেই তৈরি করছে যে তোমরা জামাত ইসলাম এই রাজনৈতিক দলটার জন্য তোমরা যে কোনো মুহূর্তে জীবন দিয়ে দিতে হবে, যে কোনো বক্তব্য দিবা, তোমাদের উপর যতই আক্রমণ আসুক, তোমরা যদি মারাও যাও তোমরা মাথা নত করবে না। ওভাবে করে এই সকল এনসিপি নেতাদেরকে জামাত তৈরি করে এ প্রক্সি বি টিম বানিয়েছে। সেই কারণে দেখবেন তারা ভালো করে জানে তারা মাইর খাবে, কথা বললে তারা ভালো করে জানে এখানে আক্রমণের শিকার হবে, তারা জেনে বুঝেই ওই বক্তব্য দিচ্ছে, জেনে বুঝে ওখানে যাচ্ছে। এটা হচ্ছে জামাতের সাজানো একটা খেলা। আর সেই খেলার মধ্যে বিএনপি জেনে বুঝে ফাঁদে পা দিচ্ছে বিএনপির স্বার্থের জন্যই। এটা হচ্ছে এখন বাংলাদেশের বর্তমান যে রাজনৈতিক খেলা চলতেছে সেটার চিত্র। আশা করি দেখতে দেখতে প্রায় 2 বছর হয়ে গেল, জুলাইও শেষের পথে, কিন্তু আজ অবধি সেই জুলাই আগস্টের তথাকথিত গণ অভ্যুত্থানে নিহতের সংখ্যাটা কিন্তু চূড়ান্ত করা গেল না। এদিকে ন্যাশনাল সিটিজেন্স পার্টি এনসিপি জুলাই মাস জুড়ে তারা সারা দেশে যে কর্মসূচি ঘোষণা করেছিল, পদযাত্রা, সমাবেশ, যেখানেই যাচ্ছে তারা অধিকাংশ ক্ষেত্রেই গণপ্রতিরোধের মুখোমুখি হচ্ছে। আজকে এই বিষয় দুটি নিয়েই আলাপ করব, শেষ পর্যন্ত সাথে থাকবে। প্রীতি, সালাম এবং শুভেচ্ছা নেবেন। দেখতে দেখতে 2 বছর হয়ে গেল। সেই 2024 সালের 4 সেপ্টেম্বর সেই সময়ের তথ্য বিষয়ক উপদেষ্টা নাহিদ ইসলাম বলেছিলেন যে জুলাই আগস্টের শহীদের সংখ্যা 800। সে বছর 11ই নভেম্বর ডক্টর ইউনূসের ভেরিফাইড ফেসবুক পেজে পোস্ট দিয়ে বলা হয়েছিল জুলাই আগস্টে শহীদের সংখ্যা 872 জন। 2025 সালের 3রা এপ্রিল বগুড়ায় এক সমাবেশে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা সার্জিস আলম বলেছিলেন এই জুলাই আগস্টে শহীদের সংখ্যা 1000। একই দিন মিরপুরে এক সমাবেশে হাসনাত আব্দুল্লাহ বলেছিলেন জুলাই আগস্টে শহীদের সংখ্যা
1400-র বেশি। আবার যখন জাতিসংঘ তদন্ত কমিটি এলো, তখন এই যে আইসিটি তার তাজুল ইসলাম এবং তার টিম চেষ্টা করেছিল এই জুলাই আগস্টের শহীদের সংখ্যা 2000-এর বেশি তাদের রিপোর্টে যেন আসে সেই ব্যবস্থা করতে। কিন্তু আলটিমেটলি জাতিসংঘ রিপোর্ট বলেছে 1400-র মতো মৃত্যু। এখানে সমস্যা দুটো, যে 16ই জুলাই থেকে 5ই আগস্ট পর্যন্ত, আবার 5ই আগস্ট থেকে পরবর্তী সময়, এই দুটো সময়ের মৃত্যু নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে। সরকারি যে সংজ্ঞা, শহীদের সংজ্ঞা, জুলাইয়ের শহীদের সংজ্ঞা, সেটা হলো যে শেখ হাসিনার সরকারের আইন শৃঙ্খলা বাহিনীর হাতে কিংবা সেই সময় সরকার দলীয় নেতাকর্মীদের হাতে নিহত আন্দোলনকারীরা, যারা জুলাই আগস্টে আন্দোলন করেছে, তারাই জুলাই শহীদ। সেই হিসেবে 16ই জুলাই থেকে 4 আগস্ট পর্যন্ত বলা যায়, বা 5ই আগস্ট প্লাস মাইনাস। তো সেই সংখ্যাটা কিন্তু আজও এস্টাবলিশড হলো না। কেন এই বিভ্রান্তি? আবার প্রথম আলো, যারা বর্তমান সরকার কিংবা ইউনুস বান্ধব গণমাধ্যম, তারা কিন্তু এটা নিয়ে ইনভেস্টিগেট করে তারা এই সংখ্যাটি আরো অনেক কম দেখিয়েছে। আবার আমরা যখন বিভিন্ন সূত্রে কথা বলি, একদম স্পেসিফিক পুলিশের গুলিতে নিহত হয়েছে এরকম দেখা যায় যে 30 থেকে 40 জনের বেশি হয় না। সেই সময়ে আন্দোলনে একটা তৃতীয় পক্ষের উপস্থিতির কথা বলা হয়, যারা স্নাইপার রাইফেলধারী ছিল। সেই স্নাইপারদের গুলিতে মারা গেছে কত, সেটি নিয়েও একটি বিতর্ক আছে। যাই হোক, সেটি ইনক্লুড করলেও 200-300-র বেশি কোনোভাবেই হয় না। কিন্তু দেখা গেছে যে ওই সময়ে কেউ হয়তো সড়ক দুর্ঘটনায় মারা গেছে, কেউ হয়তো হাসপাতালে কোনো অসুখে মারা গেছে, কেউ হয়তো অন্য কারণে মারা গেছে, তাদেরও জুলাই শহীদ হিসেবে নাম ঢুকানো হয়েছে। যশোরে একটি আন্তর্জাতিক মানের 5 তারকা হোটেল আছে, সেই হোটেলটি পোড়াতে গিয়ে কিছু দুর্বৃত্ত মারা গিয়েছে, তারাও জুলাই শহীদ। এরকম বেশ কিছু ঘটনা ঘটেছে, লুটপাট করতে গিয়ে মারা গেছে বা অন্য কারণে মারা গেছে, তারা জুলাই শহীদ হয়েছে। তো এবং এই জুলাই শহীদ হওয়ার একটা কমার্শিয়াল দিক আছে। এদের সরকার অনেক টাকা দিয়েছে, এদের 30 লাখ টাকা দিয়েছে জুলাই, আবার এদের একটা মান্থলি ভাতা দিচ্ছে অনেককে, আহত যারা হয়েছে তাদের চিকিৎসা দিচ্ছে। সব মিলিয়ে জুলাই একটা বাণিজ্য হয়ে গেছে। জুলাইকে নিয়ে বাণিজ্য করা হয়েছে এবং এটি মূলত ছিল একটি জঙ্গি অভ্যুত্থান, একটি ষড়যন্ত্রের মাধ্যমে একটি নির্বাচিত সরকারকে উৎখাত করবার একটি সফল ষড়যন্ত্রই বলি। সেই ষড়যন্ত্রকেই এখন মহিমান্বিত করতে গিয়ে যে ঘটনাগুলো ঘটানো হচ্ছে, তা আসলে জুলাইয়ের চেহারাকেই বরং উন্মোচন করছে আমাদের সামনে। তো আজকে যেহেতু জুলাইয়ের একদম শেষ, তো এই বিতর্ক আবার নতুন করে উঠেছে এবং এই বিতর্কে যে প্রশ্নগুলো উঠছে, সরকার পক্ষ কিন্তু কিংবা জুলাই আগস্টে যারা আন্দোলন করেছিলেন, তারা কিন্তু এই প্রশ্নগুলোর জবাব ঠিকমতো দিতে পারছে না। এবং এটা বেশি দিন লাগবে না প্রকৃত সত্যটা উদ্ঘাটিত হতে, কারণ শেখ হাসিনার সরকার কিন্তু একটা বিচার বিভাগীয় তদন্ত কমিশন গঠন করেছিলেন, একজন হাইকোর্টের বিচারপতির নেতৃত্বে 3 সদস্যের তদন্ত কমিটি। সেই তদন্ত কমিটিটাকে আর ফাংশন করতে দেওয়া হয়নি এবং এই মৃত্যু নিয়ে কোনটা আসলেই জুলাই আগস্ট রিলেটেড মৃত্যুর কারণ, এগুলো কিন্তু তদন্ত হয়নি, আইনানুগ কোনো তদন্ত হয়নি। এমনকি যে পোস্টমর্টেমটা করা দরকার সেটিও করতে দেওয়া হয়নি। আমার মনে আছে সার্জিস আলম একটি জনসভায় বলেছিলেন যে যাদের কবর দেওয়া হয়েছে তাদের
কবর থেকে তুলে পোস্টমর্টেম করা যাবে না। আইন তো পোস্টমর্টেমের কথা বলে, তাহলে কবর থেকে তুলে কেন পোস্টমর্টেম করা যাবে না? তিনি এটাকে একটা পাবলিক সেন্টিমেন্টের জায়গা থেকে তুলে পোস্টমর্টেমটা ঠেকিয়ে দিয়েছেন, কারণ তিনিও জানেন যে পোস্টমর্টেম করলে প্রকৃত সত্যটা বেরিয়ে আসবে। এবং সেক্ষেত্রে এই যে জুলাইয়ের 800 বলেন 700 বলেন, এর অধিকাংশই ভুয়া। এরা জুলাইয়ে আন্দোলন করতে গিয়ে মারা যায়নি। তাদের সংজ্ঞা যেটা, শেখ হাসিনা সরকারের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কিংবা সরকারি রাজনৈতিক দলের নেতাকর্মী, তাদের হাতে মৃত্যু হইলেই শহীদ, এবং সেটা 800+, এটা সত্য না। এবং মিথ্যাকে যতই আপনি চেষ্টা করেন সেটাকে আলটিমেটলি এস্টাবলিশ করা যায় না। সত্যের শক্তিটা এখানেই। এবার সারা দেশে এনসিপি দুর্দশা দেখে আসলে মায়াই লাগতেছে। সেই যে গত বছর জুলাই মাসে গোপালগঞ্জে গিয়েছিল মাস্তানি করতে, এমন শিক্ষা দিছে যে পরে পুলিশের এপিসিতে করে পালিয়ে আসতে হয়েছে, আর্মির প্রোটেকশনে পালিয়ে আসতে হয়েছে। কিন্তু এবছর তারা আর্মির প্রোটেকশনটা পাচ্ছে না, কারণ আর্মি ব্যস্ত, ওয়াকার নিজেরই তার অবস্থান ঠিক নাই, আর্মির ভেতরে কি হচ্ছে না হচ্ছে। তো আর্মি এবার আর এনসিপির প্রোটেকশন দিতে পারে নাই, যদিও তারা চেয়েছিল। তো তাদের শুরুতেই সাভারের সেই টঙ্গীর কাছে আপনাদের মনে আছে যে একটা ছোট্ট বোম টোম ফুটায় তাদের সমাবেশ ভণ্ডুল। আবার গতকাল তারা হবিগঞ্জে গিয়েছিল। হবিগঞ্জে গিয়ে সেখানকার যে এমপি মিস্টার গাউস, খুব পপুলার বিএনপি লিডার, বা তিনি আওয়ামী লীগ আমলেও ইলেক্টেড মেয়র ছিলেন। সেই পপুলার এমপিকে নিয়ে এই নাসির উদ্দিন পাটোয়ারি খুব আজে বাজে কথা বলেছেন। এই পাটোয়ারি ছেলেটার এই সিনিয়র লিডারদের সম্পর্কে বাজে কথা বলার যে অভ্যাস, এটা কিন্তু আসলে খুব বিপজ্জনক পর্যায়ে চলে গেছে। আমরা ঢাকার বিএনপির যে কেন্দ্রীয় নেতা মির্জা আব্বাস, তাকে তিনি এমন ভাবে উত্ত্যক্ত করেছেন যে মির্জা আব্বাস, অনেকেই বলেন যে পরে তার স্ট্রোক হয়েছে, অনেকেই বলেন যে এই নাসিরউদ্দিন পাটোয়ারি তাকে উত্ত্যক্ত করতে করতে শেষমেশ উনি অসুস্থ হয়ে পড়লেন। তো এখানে মিস্টার গাউসকে নিয়েও তিনি কথা বলেছেন, এবং তিনি যেখানেই যান সে এলাকার জনপ্রিয় লোকজনকে নিয়ে, নেতাদের নিয়ে তিনি এসব আপত্তিকর কথা বলেন। তো হবিগঞ্জে বিএনপি ভালোই মাইট দিছে, আপনারা অনেক ভিডিও দেখেছেন। কিন্তু নাসিরউদ্দিন পাটোয়ারি যে মাইটটা খাইছে, যে বাড়িগুলা দিছে, এই ভিডিও খুব একটা দেখলাম প্রচার হয়নি। আমার কাছে একটা ফুটেজ আছে, ইউটিউবে দেখাতে পারছি না। তো অনেকেই বলছেন যে এগুলো সব সাজানো নাটক, যে এনসিপি মায়ের খেয়া খেয়া, জামাত যেহেতু খুব ইমেজ সংকটে চলে গেছে, জামাত সৎ লোকের দল দাবি করেছিল, কিন্তু এখন দেখা যাচ্ছে জামাত আসলে ধর্ষকের দল। মানে আমি আমার এক ছোট ভাইকে বলেছিলাম যে ভিডিও ফুটেজগুলো একটু কালেক্ট করে রেখো, এই যে গাজী নজরুল সহ বিভিন্ন জামাতের নেতাদের। তো 21টা ভিডিও ফুটেজ কালেক্ট করার পরে বলছে ভাই আরো লাগবে, আমি বলছি না আর লাগবে না। তো জামাত এখন খুব ক্রাইসিসে আছে। জামাতের বি টিম এনসিপি কে তারা একটু মানুষের কাছে অ্যাকসেপ্ট করানোর জন্য এই নাটকগুলো ঘটাচ্ছে, যাতে মানুষ একটু সমব্যথী হয় তারা মাইর খাইলে। কিন্তু ঘটনা অন্য, এনসিপি মাইর খাচ্ছে, ফেসবুকে মানুষের হাহা রিয়াক্ট দেখে মনে তো হয় না যে তারা মাইর খেলে মানুষ ব্যথিত হয়। তো তাদের এই নাটকগুলো নিজেরা করাক কিংবা পাবলিক তাদের পিটাক, যাই হোক, এনসিপির যে সামনে খুব ভালো দিন আসতেছে সেটা আপাতত মনে হচ্ছে না। তো এনসিপি এই মুহূর্তে ভীষণ মাইন্ডকেয়ার চিপায় আছে, এবং যে যেখানে পারতেছে এনসিপি কে দিচ্ছে মায়ের, এবং তারা মায়ের খাচ্ছে আর বলছে প্রশাসন আমাদের বাঁচাচ্ছে না, সেভ করছে না। প্রশাসন আসবে না, বাংলাদেশের রাজনীতি যা বলে তাতে প্রশাসন আসবে না। বরং একজন পুলিশের কনস্টেবল বলল যে মায়ের খাচ্ছে খাক, ওদের কে বাঁচাইতে যাবে। এনসিপির হবিগঞ্জ এবং সিলেটের পদযাত্রাকে ঘিরে রাজনীতির মাঠ আবার উত্তপ্ত হয়ে উঠেছে।
এই উত্তপ্ত পরিস্থিতির মধ্য দিয়ে এনসিপি এবং বিএনপির সম্পর্ক খুবই বাজে অবস্থায় গিয়ে ঠেকেছে। বিশেষ করে এনসিপির নেতৃবৃন্দ যখন বিএনপির শীর্ষ নেতৃবৃন্দকে নিয়ে কটূক্তি এবং কটাক্ষমূলক বক্তব্য দিলেন, তখন বিএনপির নেতাকর্মীরা, স্থানীয় বা তৃণমূল নেতাকর্মীরা ফুঁসে উঠলেন এবং তাদের উপর আক্রমণ করলেন। এই ঘটনাকে কেন্দ্র করে রাজনীতি এখন মোটামুটি উত্তপ্ত অবস্থায় বলা যায় এবং বিএনপির সহনশীলতা নিয়ে প্রশ্ন তুলছে। পাশাপাশি বিএনপির নেতাকর্মীরা প্রশ্ন তুলছেন এনসিপি যে নতুন বন্দোবস্তের কথা বইলা যে গালিগালাজ এবং অন্যকে ব্যক্তিগত আক্রমণের রাজনীতির পথ বেছে নিয়েছে, সেগুলোর ব্যাপক সমালোচনা চলছে। তবে এই রাজনীতির মধ্যে বা এই রাজনীতির মাঠ যে উত্তপ্ত হয়ে উঠেছে, এর মধ্যে আরেকটি সূক্ষ্ম ঘটনা রাজনীতির মাঠে ঘটে যাচ্ছে। সেটি হলো নাসিরউদ্দিন পাটোয়ারি এবং রাশেদ খানের মধ্যে কথোপকথন। আপনারা নিশ্চয়ই জানেন নাসিরউদ্দিন পাটোয়ারি কে। নাসিরউদ্দিন পাটোয়ারি এনসিপির মুখ্য সমন্বয়ক এবং যিনি আসলে এনসিপির এখন মেইন ভোকাল, যিনি প্রতিপক্ষকে প্রবলভাবে আক্রমণ করেন এবং যে আক্রমণের কারণে এনসিপি প্রবলভাবে সমালোচনার শিকার হচ্ছে। সেই নাসিরউদ্দিন পাটোয়ারির মুখ থেকে কেউই রক্ষা পাচ্ছেন না, যা মুখে আসছে তাই তিনি বলে দিচ্ছেন। আইদার তার কাছে এভিডেন্স আছে কি নাই সেসবেরও তোয়াক্কা করছেন না, তিনি বলছেন। তো সেই ঘটনার পরিপ্রেক্ষিতে আমরা দেখলাম হবিগঞ্জ এবং সিলেটে গিয়ে এনসিপি হেনস্থার মুখোমুখি হলো। তবে এই ঘটনার মধ্যে দিয়ে রাশেদ খান একটা বোমা ফাটাইলেন। রাশেদ খানকে আপনারা নিশ্চয়ই জানেন, যিনি আগে গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক ছিলেন। নির্বাচনের আগে তিনি পদত্যাগ করে বিএনপিতে যোগ দিলেন এবং ঝিনাইদহ 4 আসন থেকে নির্বাচন করলেন। নির্বাচনে তিনি তৃতীয় হইলেন। এখন তিনি বিএনপির, যিনি এখন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের রাজনৈতিক সহকারী হলেন। তো তিনি তার ফেসবুকে একটা দাবি করলেন যে নাসিরউদ্দিন পাটোয়ারি তাকে কল দিয়েছেন। কল দিয়ে তাকে এমন কিছু কথা বলেছেন যে তার রাশেদ খানের অনেক তথ্য তার কাছে আছে, সেগুলো তিনি ফাঁস করে দেবেন। এর মধ্যে গুরুত্বপূর্ণ তথ্য হলো নাহিদ আসিফ থেকে নাকি রাশেদ খান টাকা নিয়েছেন, সেই তথ্য ফাঁস করে দেবেন, এটা রাশেদ খানকে বলেছেন। এরপরে রাশেদ খান নাকি ঢাকায় ফ্ল্যাট নিয়েছেন, সেটা বলে দেবেন। তো রাশেদ খানও বলেছেন আপনি বলে দেন। তো আমরা একটু দেখার চেষ্টা করব এই দুজনের মধ্যে রাজনৈতিক বাদানুবাদটা কি চলছে। রাশেদ খান এই কলের কথা যখন তিনি ফেসবুকে স্ট্যাটাস দিয়ে বললেন, তখন আবার এনসিপির দিক থেকে বলা হলো বা এনসিপির নেতাকর্মীদের দিক থেকে বলা হলো যে এরকম কল দেওয়া হয়নি। তখন আবার রাশেদ খান প্রমাণ স্বরূপ উপস্থাপন করলেন, কল যে দেওয়া হয়েছে সেটার একটা স্ক্রিনশট দেখালেন। দেখা গেল বৃহস্পতিবার বিকালে নাসিরউদ্দিন পাটোয়ারি তাকে একবার কল দিয়েছেন, সম্ভবত 6:47 সন্ধ্যার দিকে, আর একবার 8টার পরে কল দিয়েছেন। এই 2 দফায় 2 মিনিট করে প্রায় 4 মিনিটের মতো কথা হয়েছে। তো আমরা আগে দেখি কি কথা হয়েছে এবং এই কথার গুরুত্ব কতটুকু এবং এই কথার মধ্যে যে নাসিরউদ্দিন পাটোয়ারি যে রাশেদ খানকে যেসব বলেছেন সেসবের আসলে সত্যতা কতটুকু। তো রাশেদ খান বলছেন যে নাসিরউদ্দিন পাটোয়ারি বৃহস্পতিবার বিকালে আমাকে কল দিয়েছেন। কল দিয়ে তিনি বললেন যে আমি যেন তার বিরুদ্ধে আর কথা না বলি। অর্থাৎ রাশেদ খানকে এই নাসিরউদ্দিন পাটোয়ারি বলছেন যে তার বিরুদ্ধে যেন আর কথা না বলে, কিন্তু নাসিরউদ্দিন পাটোয়ারি আবার বলছেন সেও আমার বিরুদ্ধে বলবে না। অর্থাৎ তারা দুজনে মানে নাসিরউদ্দিন পাটোয়ারি একটা সমঝোতার প্রস্তাব দিলেন যে রাশেদ ভাই যেভাবেই বলুক বা রাশেদ নাম ধরেই যেটা বলুক যে আমি আপনার বিরুদ্ধে আর কথা বলবো না, আপনি আমার বিরুদ্ধে বললেন না। এখন দেখেন নাসিরউদ্দিন পাটোয়ারি কথার রাজনীতি করছে, বিএনপির নেতাদের বিরুদ্ধে সমানে কথা চালিয়ে যাচ্ছেন এবং কাউকেই ছাড়ছেন না। মোটামুটি তিনি যেই এলাকায় যাচ্ছেন ওই এলাকায় যিনি বিপুল ভোটে এমপি নির্বাচিত হয়েছেন তার বিরুদ্ধে খুবই কটূক্তিমূলক বক্তব্য দিচ্ছেন। সেই নাসিরউদ্দিন পাটোয়ারি রাশেদ খানের কথাটা সহ্য করতে পারছেন না। তিনি এই রাশেদ খানকে বলছেন আপনি আমার বিরুদ্ধে কথা বলেন না। তখন রাশেদ খান তাকে পাল্টা বললেন যে তুমি মাননীয় প্রধানমন্ত্রী, তার সহধর্মিণী এবং তার কন্যা এবং মন্ত্রীদের নিয়ে বাজে কথা বন্ধ করো, আমি বিষয়টি ভেবে দেখব। সে উত্তরে বলল সে আজকে এই বিষয়ে মিডিয়ায় বলেছে আর এসব করবে না, কিন্তু আমরা দেখলাম নাসিরউদ্দিন পাটোয়ারি করেছে কিনা। তো রাশেদ খান নিজেই বলছেন যে এরপর আবার রাতে কল করে বলল আপনি তো আমার বিরুদ্ধে বলেছেন, আমি কিন্তু সব বলে দেব, অর্থাৎ সব ফাঁস করে দেব। আমাদের কাছে এসে আপনি 5 লাখ টাকা করে নিয়ে যেতেন। নাহিদ এবং আসিফের নাম স্পেশালি মেনশন করা হয়েছে। রাশেদ খান তার স্ট্যাটাসে এটা মেনশন করেছেন যে নাসিরউদ্দিন পাটোয়ারি তাকে বলছেন যে আপনি নাহিদ এবং আসিফের কাছ থেকে 5 লাখ টাকা করে নিয়ে যেতেন। খুবই গুরুতর অ্যালিগেশন। এটা নির্বাচনের আগে কিনা, অভ্যুত্থানের আগে কিনা সেটা নিয়েও
প্রশ্ন থাকে। এখন নাসিরউদ্দিন পাটোয়ারি যে অভিযোগ করলেন নাহিদ আসিফ 5 লাখ টাকা দেওয়ার মতো অবস্থায় কখন পৌঁছাইলেন, সেটা অনেক গুরুত্বপূর্ণ প্রশ্ন। সেটা খুবই গুরুত্বপূর্ণ। তারা বলেন যে তারা দুর্নীতি করেননি, তারা দুজনই নাহিদ আসিফ দুজনই হচ্ছে সরকারে ছিলেন, 2 বছরের মতো সরকারে ছিলেন, 1.5 বছরের মতো, 18 মাস বা তার একটু বেশি, যাই হোক 18 মাস। 18 মাসে তারা নাইলে 25 লাখ টাকা বেতন পাইছেন। আবার দেখলাম যে তারা ওয়েস্টিনে গিয়ে খাইলেন। আবার দেখলাম যে নাহিদ ইসলাম নির্বাচন করেছেন, নির্বাচনে খরচ আছে। আবার তার দলের ফান্ডেও তাকে আহ্বায়ক হিসেবে টাকা দিতে হয়েছে, ধরলাম তার ফ্যামিলি খরচ আছে। আসিফ মাহমুদ, সচিব ভুঁইয়া এই উপদেষ্টার পদ ছাড়ার পর ঢাকায় কয়েকটি বড় বড় সমাবেশ করেছে, নিশ্চয়ই সেগুলোতে তার টাকা পয়সা খরচ হয়েছে। তিনি ওয়েস্টিনে যাইতেন, নীলা মার্কেটে যাইতেন, খাওয়া দাওয়া করতেন, বন্ধুদের নিয়ে রাতের বেলায় নাকি ঘুরতেন, টাকা তো খরচ হয়েছে। তাহলে নাসিরউদ্দিন পাটোয়ারি বলছেন যে আপনি আমাদের কাছ থেকে 5 লাখ টাকা করে নিয়ে, যদিও এটা সত্য কিনা এটার এখনও প্রমাণ পাওয়া যায়নি। রাশেদ খানের বলছেন, এরপরে বলল মানে নাসিরউদ্দিন পাটোয়ারি তাকে বলেছেন আপনি ফ্ল্যাট কিনেছেন, সব ডকুমেন্টস আছে, এসব থেকে বাঁচার জন্য বিএনপিতে গিয়েছেন। তার মানে এগুলো নির্বাচনের আগের কথা, কারণ রাশেদ খান নির্বাচনের আগে বিএনপিতে গেছে। তাইলে এবার বোঝেন নির্বাচনের আগে নাহিদ এবং আসিফের কাছে এই টাকা আসলো কোত্থেকে। ধরলাম এই রাশেদ খান ফ্ল্যাট কিনেছে বা সেই টাকা সেই বিভিন্নভাবে উপার্জন করছে। তাদের দলকে তো বিকাশের দল বলা হইতো, বা অভ্যুত্থানের পর কারো কাছ থেকে কিছু টাকা পয়সা পেয়েছেন, নানান কিছু ঘটতে পারে। তো রাশেদ খান বলছেন, আমি উত্তরে বললাম আমার কোনো ফ্ল্যাট নেই, আর কোনো দিন নাহিদ আসিফ থেকে 1 টাকাও নিইনি। তোমার কাছে আমার সম্পর্কে যা তথ্য আছে সব ফাঁস করে দাও। যাই হোক, গতকাল তার কল পেয়ে আমি ভেবেছিলাম ছেলেটি হয়তো ভুল বুঝতে পেরেছে, তাকে সুযোগ দেওয়া উচিত, কিন্তু আজকেই দেখলাম সে আমাকে দেওয়া কথা ভুলে গেছে, আবারও আবল তাবল বকা শুরু করেছে। এরপরে এনসিপির দিক থেকে নাকি কথা আইলো যে হচ্ছে ফেসবুকে সামাজিক মাধ্যমে শোরগোল উঠলো যে হচ্ছে নাসিরউদ্দিন পাটোয়ারি নাকি এই রাশেদ খানকে কল দেয়নি। তখন রাশেদ খান এই যে স্ক্রিনশটটি শেয়ার করলেন, যেখানে স্পষ্টত নাসিরউদ্দিন পাটোয়ারির নাম্বার থেকে 2 বারের কল দেওয়ার প্রমাণ তিনি দেখালেন। এবং এই নাসিরউদ্দিন পাটোয়ারির কলের আগে রাশেদ খানের যে মেসেজটি নাসিরউদ্দিন পাটোয়ারিকে রাশেদ খান দিয়েছিলেন, সালাম, আই মিসড ইউর কল, অর্থাৎ নাসিরউদ্দিন পাটোয়ারি আগেও তাকে কোনো এক সময় কল দিয়েছে, তখন তিনি বলছেন যে আমি আপনার কল মিস করেছি। অর্থাৎ তার সঙ্গে নাসিরউদ্দিন পাটোয়ারির সম্পর্কটা কোন জায়গায় বা কী পরিমাণ সম্মান দেখান সেটারও একটা বহিঃপ্রকাশ ঘটল। তো রাশেদ খান পরের স্ট্যাটাসে লিখলেন, এনসিপি নেতা নাসিরউদ্দিন পাটোয়ারি নাকি আমাকে কল করেনি, আমি নাকি অসত্য লিখেছি। তখন তিনি এটার প্রমাণ দিলেন। দেখেন, আমি অত্যন্ত খুশি হয়েছিলাম যে সে অনুতপ্ত বা তার অনুভূতি ব্যক্ত করেছে। আমি চিন্তা করেছিলাম যে মানুষ তো ভুল করবে, ভুলের মার্জনা করা উচিত। সেদিন সে কমিটমেন্ট করেছিল যে সে কখনোই প্রধানমন্ত্রী, তার পরিবার এবং মন্ত্রীদের নিয়ে বাজে কথা বলবে না, বাজে কথা বলবে না। কিন্তু সে আমাকে কথা দেওয়ার পরেও প্রধানমন্ত্রী এবং তারপরে প্রধানমন্ত্রী সম্পর্কে অত্যন্ত ঘৃণ্য ভাষায় কথা বলেছে। আমি মনে করি নাসিরউদ্দিন পাটোয়ারি ভালো একজন সাইকিয়াট্রিস্ট, অর্থাৎ মনোরোগ বিশেষজ্ঞ দেখানো দরকার। এনসিপি তাকে সামনে রেখে রাজনীতি করতে চাইলে ভুল করবে। যেখানে নাসিরউদ্দিন পাটোয়ারির নিজের উপর নিজের ব্যালেন্স নেই, সেখানে কিভাবে রাজনীতি করবে এবং সে কীভাবে রাজনীতির মতো কঠিন খেলায় ব্যালেন্স করবে, তিনি প্রশ্ন রাখছেন যে নাসিরউদ্দিন পাটোয়ারি তাকে দেওয়া কথা রাখেনি এবং এনসিপি এটা ভুল করেছে। এখন দেখেন, নাসিরউদ্দিন পাটোয়ারি যে তাকে ফোন করেছে, এই কথাগুলো কখনোই রাশেদ খান, আপনি যদি স্বাভাবিক পলিটিক্যাল আন্ডারস্ট্যান্ডিং থেকে বোঝেন, কখনোই প্রকাশ করতো না। তার উপর অনেকেই এই স্ট্যাটাস দেওয়ার পর অনেকেই বলছেন নিশ্চয়ই হচ্ছে ডাল মে কুচ কালা হে, যে নিশ্চয়ই রাশেদ খানের ভেতরে কিছু আছে যেটা এই নাসিরউদ্দিন পাটোয়ারি প্রকাশ করেছে। কিন্তু যদি ওই অভিযোগগুলো সত্য হইতো, এটা কখনো রাশেদ খান প্রকাশ করতোই না এবং কল দেওয়ার ঘটনা সত্য, তিনি স্ক্রিনশট দিয়েছেন। অর্থাৎ এই জায়গায় রাজনীতির ভেতরে আরেক রাজনীতি চলছে রাশেদ খান এবং নাসিরউদ্দিন পাটোয়ারির মধ্যে। এটা এমনভাবে চলছে যে আসলে কে কাকে কথা দিয়ে এবং কে কতটা প্রতারণা করছে এসবই আসলে বোঝানোর চেষ্টা করছে। যদি নাসিরউদ্দিন পাটোয়ারির ওই কথা বলা সত্য হয়ে থাকে যে আপনি আসিফ নাহিদ থেকে টাকা নিয়েছেন, এটা এনসিপি নেতাদেরকে চরমভাবে প্রশ্ন করা উচিত যে আসিফ নাহিদ এই টাকা পেলেন কোথায় রাশেদ খানকে দেওয়ার মতো। আবার যদি সেই কথা না বলে, এই কথা রাশেদ খান
কেন লিখেছে এবং এটা নিশ্চিতভাবে প্রতারণামূলক এবং তার জন্য তাকে প্রশ্নের মুখোমুখি হওয়া উচিত। তবে রাজনীতিতে এই খেলাগুলো জমে উঠেছে এবং আমি স্পষ্টত দেখতে পাচ্ছি এনসিপির নাসিরউদ্দিন পাটোয়ারিকে ঘায়েল করার জন্য বিএনপি রাশেদ খানকেই হাতিয়ার হিসাবে রেখেছে। দেখা যাক তাদের এই খেলা আর কত দূর আগায়। আমি নিশ্চিতভাবে বলতে পারি এটা আরও আগাবে। নাসিরউদ্দিন পাটোয়ারি এখানেই থেমে যাবে না, তিনি পাল্টা জবাব দেবেন এবং এর পাল্টা জবাবের ফলে রাশেদ খান পাল্টা জবাব দেবে, তখন এর জল আরও অনেক দূর গড়াবে। এই সরকার প্রতিশ্রুতি দিয়েছিল 1 কোটি লোকের কর্মসংস্থান করবে। 1 কোটির মধ্যে অলরেডি মনে হয় 1 কোটি লোকের কর্মসংস্থান তারা করে ফেলছে, তবে 1 কোটি বাংলাদেশের জনগণের করে নাই। সবগুলাই হলো বাংলাদেশের ছাত্রদল যুবদল যারা গাড়ির পিছনে দৌড়িয়েছে তাদেরকে হলো কর্মসংস্থান হয়েছে বাংলাদেশে। তা আমি কখনোই ভদ্রতার মাপকাঠিতে মির্জা ফখরুলকে রাখবো না। বরাবরই উনি একজন ব্যর্থ, এবং এই ব্যর্থকে অনেকে যারা আলাপ তুলছেন যে ওনাকে হলো রাষ্ট্রপতি হিসেবে দেওয়ার জন্য, আমি বলছি মির্জা ফখরুল রাষ্ট্রপতি কেন, বাংলাদেশে যে মন্ত্রণালয় আছে সেই মন্ত্রণালয়ের যোগ্যতা রাখেন না উনি। এরপরে যেই দাবিটা তুলেছেন সেই দাবিটা তুলেছেন আসিফ নজরুল, খুবই সন্দিহান লোক, কোনো কিছুই ক্লিয়ারেন্স নাই, কোন পক্ষে যে কাজ করেন নাকি বাংলাদেশের পক্ষে কাজ করেন ওনার আগামাথা ধরা অনেক টাফ। আমাদের যিনি প্রধানমন্ত্রীর ওয়াইফ আছেন জুবাইদা, তো উনি যে প্রোগ্রামগুলোতে যাচ্ছে রাষ্ট্রের টাকা খরচ করে কোন ক্যাপাসিটিতে যাচ্ছে, এবং ওনার মেয়েকেও বাংলাদেশে হলো নিয়ে আসছে কোন ক্যাপাসিটিতে রাষ্ট্রীয় প্রোগ্রামগুলোতে অংশগ্রহণ করছে। তা বিএনপি ক্ষমতায় চালাইতে ব্যর্থ হয়ে গিয়েছে অলরেডি, বিএনপি ক্ষমতা চালাইতে পারবে না, দে আর দ্য রাবিশ পার্টি। এবং যারা এখানে চালাচ্ছে, এটা কারা চালাচ্ছে জানেন? এটা হলো হাওয়া ভবনের কিছু লোক। হাওয়া ভবন হলো একটা নির্দিষ্ট উশৃঙ্খল যুবকের গোষ্ঠী। এই যুবকগুলোর মধ্যে সিলভার লাইনের ছিল গিয়াসউদ্দিন আল মামুন। আমার জেলে তাকে দেখার সুযোগ হয়েছিল, খুবই ভালো স্যান্ট লাগাইতো, পুরা মানে জেল খুব ভালো স্যান্টে সুগোভিত হয়ে যেত, মানে অনেক টাকা খরচ করতো। তো বুঝলাম আরে ওই সময় তারেক রহমানের মিলে ভালোই কামাইছে তারা। তো ওই এদের মধ্যে আরও কয়েকটা আছে, যে নুরুদ্দিন অপু থেকে শুরু করে এই গ্যাংয়ে আরও অনেকগুলো লোক আছে, এবং এই গ্যাংটা আরও শক্তিশালী হয়ে গিয়েছে লন্ডনে গিয়ে। এই গ্যাংটাই বাংলাদেশের ক্ষমতা চালাচ্ছে, ফলত বাংলাদেশে কোনো আসলে সত্যিকার অর্থে গণতন্ত্র নাই, এবং এই গ্যাং ক্ষমতা চালাইতে পারবে না। এই গ্যাং অশিক্ষিত একটা, এবং এরা ভালো পড়াশোনা নাই। যদি পড়াশোনা থাকতো তাহলে স্টুডেন্টটা বলছে যে আজকে আমার গলা পরিমাণ পানি, পরীক্ষাটা কালকে দেন, এরা স্টুডেন্টদের সন্ত্রাসী বলতো না। এখন এই স্টুডেন্টরাও বলা শুরু করছে যে এইচএসসি পাস প্রধানমন্ত্রী, তো আমি আন্দোলন করলে সমস্যা কোথায়, সেটা আমার সমস্যাটা বোঝার কথা আরে। তো বাংলাদেশের আসলে আমি তারেক রহমানের যেটা বলবো সেটা হলো, তারেক রহমানের হলো বাংলাদেশের ডিপ পলিসির ক্ষেত্রে ওই জায়গায় মানে বুঝটা নাই যে উনি বাংলাদেশ রাষ্ট্রটাকে কোথায় নিয়ে যাবে। ফলত একবার ভর করে সালাউদ্দিনের উপরে, আর সালাউদ্দিন হলো ওই যে ওনার মির্জা ফখরুলের যে মেয়ের জামাই, ওনার নাম কি যেন, ফাহাম ভাই। ফাহাম ভাই একটা শব্দ বলেছিল ডেসপিকেবল ... ওইটা হলো সালাউদ্দিনেরই। তো এটা হলো উনি ওনার জন্য এই শব্দটা বলেছিল। তো এই জন্য হলো এরপরে একবার ভর করে, একবার হলো অন্যজনের উপরে ভর করে, এগুলা দিয়ে এভাবে মানে চলবে না। আরই আপনাদের দায়িত্ব নিতে হবে ইনশাল্লাহ। ভবিষ্যৎ এনসিপি হলো ক্ষমতা লিড দিবে, এবং এই জেনারেশনে যারা আছে তারাই আবার বাংলাদেশ লিড দিবে। ভয় পাওয়ার কোনো কিছু নাই। এই দিনের বেলায় ভয় দেখায়, ওগুলো হলো রাতের বেলা হলো মাদক চোরাচালান, গুন্ডা সন্ত্রাসী কাজ করে। আমরা ইনশাল্লাহ রাত থেকে ওদেরকে পাহারা দিব, সবগুলোকে সাইজ করব ভবিষ্যতে ইনশাআল্লাহ। আমাদের যিনি প্রধানমন্ত্রীর ওয়াইফ আছেন তার কি কোনো কনস্টিটিউশনাল পজিশন আছে? নাই তো। রাষ্ট্রের কোনো পদ আছে? নাই। অন্য দেশে কিন্তু ফার্স্ট লেডি বা এ ধরনের একটা পদ থাকে। বা আপনি দেখবেন বারাক ওবামার যিনি ওয়াইফ ছিল উনি মেলিন্ডা ফাউন্ডেশন বা একটা ফাউন্ডেশন খুলে ওইটার আন্ডারে কাজ করেন। আবার যারা রাজারা আছে তাদের ওয়াইফরাও একটা ফাউন্ডেশন খুলে ফাউন্ডেশনের অধীনে হলো কাজ করে। তো বাংলাদেশের এই যে গভর্নমেন্টের যে প্রোগ্রামগুলোতে যাচ্ছে, ওনার নাম কি যেন, জুবাইদা, তো উনি যে প্রোগ্রামগুলোতে যাচ্ছে রাষ্ট্রের টাকা খরচ করে কোন ক্যাপাসিটিতে যাচ্ছে, এবং ওনার মেয়েকেও বাংলাদেশে হলো নিয়ে আসছে কোন ক্যাপাসিটিতে রাষ্ট্রীয় প্রোগ্রামগুলোতে অংশগ্রহণ করছে। তারপরে একজন বাংলাদেশের যিনি কলকাঠি নাড়েন, ইসমাইল জবিউল্লাহ নাম, মানে প্রশাসনের সবচেয়ে যিনি কলকাঠি নাড়েন, ওনার একজন শালা আছে মুস্তাফিজুর রহমান হিরো, তাকে নিয়ে বানাইছে হলো আপনার আইডিয়াল কলেজের সভাপতি। এরপরে হলো আপনার ক্রিকেট বোর্ডগুলোতে দেখবেন সবাই বাচ্চা টাচ্চাকে দিয়েছে। তো বাংলাদেশে তো কিন্তু এক ধরনের মোনার্কি আছে, এবং এই মোনার্কির বিপরীতে কিন্তু যখন দেশটার নাম দিয়েছেন পিপলস রিপাবলিক অফ বাংলাদেশ,
রিপাবলিক শব্দটা হলো গণপ্রজাতন্ত্রী, যেখানে জনগণকে সার্বভৌম ক্ষমতার অধিকারী দেওয়া হয়েছে। কিন্তু বাংলাদেশে সার্বভৌম ক্ষমতার অধিকারী হলো দুইটা গোষ্ঠী, একটা হলো শেখ ফ্যামিলি, যাকে আমরা বিদায় করেছি, আর একটা জিয়া ফ্যামিলি আছে। আল্লাহ জানে ওনাদের কী হবে, যে অবস্থা ওনারা শুরু করেছেন, এটা হলো ভবিষ্যতের আমরা বলতে পারবো। এখনই কিছু বললে আবার আমাদের উপর অত্যাচার নেমে আসবে। একটু স্ট্র্যাটেজিক ওয়েতে চলতে হবে, হ্যাকমতের সাথে। এই সরকার প্রতিশ্রুতি দিয়েছিল 1 কোটি লোকের কর্মসংস্থান করবে। 1 কোটির মধ্যে অলরেডি মনে হয় 1 কোটি লোকের কর্মসংস্থান তারা করে ফেলছে, তবে 1 কোটি বাংলাদেশের জনগণের করে নাই। সবগুলাই হলো বাংলাদেশের ছাত্রদল, যুবদল, যারা গাড়ির পিছনে দৌড়িয়েছে তাদেরকে হলো কর্মসংস্থান হয়েছে বাংলাদেশে। তো বাংলাদেশে কর্মসংস্থানের যে স্ট্যান্ডার্ড ক্যাটাগরি, সেই ক্যাটাগরিটা হলো আপনি যদি গাড়ির পিছনে দৌড়ান, পড়াশোনা করা লাগবে না, তাহলে হলো কর্মসংস্থান। অর্থাৎ বিএনপির যে কর্মসংস্থান, সেই কর্মসংস্থানটা হলো বিএনপির দলীয় নেতাকর্মীদের জন্য। ফলত আমাদের যারা গণঅভ্যুত্থান আন্দোলনে এসেছিল, তারা কেন এসেছিল? একটা চাকরির জন্য। একটা মানুষ একটা চাকরি চায়, একটা মানুষ জীবনের মান উন্নয়ন চায়, সেই জায়গাটা আমরা নিশ্চিত করতে পারি নাই। ফলত আমাদের পুরো সোশ্যাল সেক্টরটা ইনস্টেবল জায়গা রয়েছে, স্ট্যাবিলিটি নাই। স্ট্যাবিলিটি না থাকলে আমাদের এখানে দেখেছেন যে আপনারা হলো গত 2 বছরে কেউ হলো ডানপন্থার দিকে ঝুঁকে যায়, কেউ হলো এক্সট্রিমিজম হয়ে যায়, কিন্তু রাইট যে পলিটিক্স বাংলাদেশে সেদিকে কেউ যাচ্ছে না। এবং হিন্দুরাও এখানে এক্সট্রিমিজম হয়ে যায়। আবার হলো অনেকে হিন্দুদের মন্দিরে হামলা চালিয়েছে, দেখেন সুন্নিদের উপরও হামলা হচ্ছে। তো বাংলাদেশে স্টেবল না সিকিউরিটির ক্ষেত্রে। যেই কথাটা গুরুত্বপূর্ণ এই জায়গাটায়, আর এটা হলো ফরেন পলিসি। ফরেন পলিসির ক্ষেত্রে আমরা বলি আমরা সেন্ট্রিস্ট। তা আমাদের বলা হয়েছে কোনো আমাদের শত্রু নাই, সবাই বন্ধু। তো পাগলের কোনো আসলে শত্রু থাকে না, পাগলের সব বন্ধু থাকে। তো এই জন্য আমরা বলবো আমাদের স্ট্র্যাটেজিক ওয়েতে চিন্তা করতে হবে নতুনভাবে, যে আমাদের সাউথ এশিয়া রিজিয়নে আমরা দেখেন 3 দিক দিকে ভারত দিয়ে ঘেরাও আছি, এবং ভারত যেটা করতেছে তাদের সংবিধান সংস্কার করতে চেষ্টা করেছে, এবং সেই ক্ষেত্রে বিজেপির ক্ষেত্রে শিক্ষা সংস্কার আন্দোলনে তারা নেমে এসেছে। তা আমরাও আপনাদের যুবশক্তিকে বলবো, আপনারা যেন স্পেসিফিক একটা আন্দোলন ধরেন, যেটা কর্মসংস্থান আন্দোলন, যে তরুণদের কর্মসংস্থানের ব্যবস্থা করতে হবে, কী ওয়েতে সরকার দিতে হবে, এটার জন্য আপনারা রাজপথে নামেন। তাহলে যিনি কর্মসংস্থানের ব্যবস্থা করে, যিনি ইউথ এবং স্পোর্টস মিনিস্টার রয়েছে, সে আমাদেরকে কি দিয়েছে, সে যদি ব্যর্থ হয় তার পদত্যাগ করান, আর সে যদি ভালো হয় তাকে হেল্প করেন। এর বাইরে তো কোনো কিছু নাই। যারা নারী আছে তারা নারী সেক্টরে অনুযায়ী কাজ করেন, আপনারা এক একটা ধরে কাজ করেন। যদি এটা করতে পারেন, আশা করি যে যারা ইন্ডিয়া স্টুডেন্ট আছে তারা কিন্তু ধর্মান্ধ যিনি আছে তাকে নিয়ে কাজ করতেছে, এবং সেখানে শিক্ষা ব্যবস্থা চেঞ্জ করার জন্য কাজ করতেছে। ওরাই স্পেসিফিক দপ্তর ধরে কাজ করতেছে। আরেকদিকে হলো আমাদের বঙ্গোপসাগরে ওই সময় মুক্তিযুদ্ধের সময় হলো আমেরিকা উপস্থিত হয়েছিল, এবং এখনও আমেরিকা আছে, ভবিষ্যতেও তারা এখানে বড় একটা ইনফ্লুয়েন্সিয়াল ক্ষমতা রাখতে চেষ্টা করতেছে। কিন্তু একটা জিনিস মনে রাখবেন, আমাদের পানি ছাড়া কোনো মুক্তি নেই। সাগরে আমাদের শেষ বাঁচার উপায়, হয়তো সাগরে যে আমরা হলো বাঁচবো অথবা মরবো। ও যে তীর হারায় ঢেউর সাগে পাড়ি দিব রে, আমাদের ওই পাড়ি দেওয়া ছো না। এই জন্য হলো এগুলো অনুধাবন করেই এই যে ফররুখকে কিন্তু বাংলাদেশ থেকে ইসলামপন্থীরা হারিয়ে দিয়েছে। ফররুখ আমাদের একটা চেতনার উজ্জীবনী জায়গা। ফররুখ কিন্তু এই জায়গাটা ধরেছেন এবং উনি কথা বলেছেন, এবং এখানে যারাই বাংলাদেশের কবি আছেন তারা এই বিষয়গুলো কথা বলেছেন, সে বিষয়গুলো আওয়াজ দিয়েছেন। তো আমি আজকে আপনাদের একটু বেশি সময় নিয়ে গেলাম, আপনাদের একটা স্পেসিফিক নলেজ দেয়। আমরা যখন সেই গণভবনে বসেছিলাম সরকার গঠনের জন্য, তো ওয়াকার সাহেব একটা কথা বলেছিলেন, আমার এখনও স্পষ্ট স্মরণ আছে। ওয়াকার সাহেব বলতেছিলেন যে আমি একটু সোশ্যাল ভ্যালুজে বিশ্বাস করি, আমি কোনো দুর্নীতির পক্ষে না, এবং আমি কোনো চাঁদাবাজি এগুলার পক্ষে না। তো ওই ব্যক্তিটাই যখন তারেক রহমানের চাঁদাবাজিকে সায় দিয়েছে, ওই ব্যক্তিটাই যখন তারেক রহমানের মতন একজন দুর্নীতিবাজকে হলো ক্ষমতায় বসিয়েছে, তখন ওনার সততা নিয়ে প্রশ্ন আসে। এই জন্য আমি ওনাকে বলি, যখন দাঁড়ি রেখে আর্মি প্রধান এসেছে, আমি বলি যে শেষ বয়সে মানুষের হলো ভূতে ধরে ভূতে ধরলে কেউ দাঁড়িয়ে রাখা শুরু করে, এবং তার যদি এটা রিয়েলি অনুভূতি নিয়ে শুরু হয় তাহলে সেটাকে আমি ওয়েলকাম জানাই। এবং আমি মনে করব যে দাঁড়িয়ে একটা সুন্নাত, এই সুন্নতের রেসপেক্টের জায়গাটা যদি কেউ রাখে সেটা তো ওয়েলকাম। উনি আমাদেরকে একটু ভেলকিবাজি দেখানোর জন্য চেষ্টা করতেছে। এবং আমরা যখন সেখানে বলেছিলাম যে প্রোক্লেমেশন দেব, তখন চিফ অফ আর্মি আমাদেরকে বললেন যে আমি দেশের বাইরে আছি, একটা পরিস্থিতি সৃষ্টি হতে পারে ভিন্ন দিকে, জাসদের মতন তোমরা হয়ে যেতে পারো, আমি দেশে আসি তারপর একটা ব্যবস্থা নেব। তো সেই সময় আমরা বলেছিলাম ঠিক আছে, আর্মিও দেশে আসুক। ইউনূস স্যারও ওই সময় হলো দেখলাম যে প্রেসিডেন্ট হওয়ার জন্য রাজি না, পরবর্তীতে কিন্তু আমরা সেটা থেকে সরে আসি। তো ফলত আর্মি রাজনৈতিক ক্ষেত্রে হস্তক্ষেপ করছে, এবং এই যে চুপ্পুর যে যাওয়ার পরে মেজর হাফিজকে দিয়ে কে করে, আমি জনগণকে এটার প্রতি লক্ষ্য রাখার জন্য অনুরোধ জানাচ্ছি। সাথে সাথে এখানে আরেকটা হলো, রাজপথে হলেও ঝামেলা পাকানোর চেষ্টা করতেছে প্রধানমন্ত্রীর একজন উপদেষ্টা আছে, ওনার নাম হলো
মাহাদি মনে হয়, হ্যাঁ মাহাদি আমিন। তো ওনার হলো নতুন করে খায়েশ যাচ্ছে হলো শিক্ষামন্ত্রী হওয়ার, এই জন্য হলো রাস্তায় পোলাপাইন নামায়া দিছে আন্দোলন করে মিলনকে পদত্যাগ করানোর জন্য। আমি বলবো যে সরকারের মধ্যেই সর্ষের মধ্যেই ভূত আছে, এবং এই যে বাচ্চাদেরকে ব্যবহার করা হলো এটার পিছনে কিন্তু এই মাহাদি আমিন দায়ী। তো আমরা চাইবো যে যারা এই ধরনের অস্থিতিশীল সৃষ্টি করে, এই ধরনের লোক যাতে শিক্ষামন্ত্রী ভবিষ্যতে না হইতে পারে। আর ক্যান্টনমেন্টের কোনো লোক আসলে রাষ্ট্রপতি হওয়া উচিত না। আমি মনে করি রাষ্ট্রপতির যে কার্যালয় এটাকে সামরিক কারখানা বানানো উচিত না। রাষ্ট্রপতি বাংলাদেশের সর্বজন যিনি রয়েছেন, কোনো সিভিল সোসাইটির আমলাকেও, যেমন নাসিমুল গনির নামও আমরা শুনতে পাচ্ছি, তাকেও দেওয়া উচিত না, সজ্জন কাউকে দেওয়া উচিত। আমরা ওই সময় প্রপোজাল দিয়েছিলাম যে আমাদের সময় যদি রাষ্ট্রপতি হইতো বেগম খালেদা জিয়াকে আমরা অ্যাকসেপ্ট করে নিতাম, কোনো প্রবলেম ছিল না। তো এই সময় হলো সজ্জন যিনি রয়েছেন তাকে রাষ্ট্রপতি। তো বিএনপির কি করে আল্লাহ জানে, সেই যখন প্রধানমন্ত্রী প্রটোকল অফিসার বা এই ধরনের রাশেদের মতন লোকদেরকে দিয়ে দেয়, রাষ্ট্রপতি যার কাকে বসাবে সেটা তো আমাদের কোনো কল্পনার বাইরে আরই। তো আপনারা বুঝতেছেন যে আমাদের হলো গ্রেট কনসার্নে আমরা রয়েছি। একদিকে বিজেপি চাচ্ছে অখণ্ড ভারতের মধ্যে তারা চাচ্ছে এখানে হলো বাংলাদেশকে তারা স্বাধীন করবে না। আমি যখন ইরানে গিয়েছিলাম, আমি ওইখানে অনেক ইন্ডিয়ান ডিপ্লোমেটের সাথে কথা বলেছিলাম, সেখানে সাবেক ফরেন মিনিস্টার ছিল, তারপরে ইন্ডিয়ান বিভিন্ন চিফ মিনিস্টার ছিল, আমি তাদের সাথে কথা বলেছিলাম। তো তারা যেটা তাদের পলিসি আমি যেটা বুঝার চেষ্টা করলাম, তারা বাংলাদেশে স্বাধীন করবে না, কিন্তু বাংলাদেশকে গরুর মতন সারাদিন হলো দুধ শোষণ করবে। এবং এই ইকোনমিক জায়গাটা হলো আপনাদের যুবশক্তিকে দাঁড়াইতে হবে। আপনাদেরকে অনেকে বলবে যে চাকরিতে ঢুকো, চাকরি না, ব্যবসা করতে হবে, চাকরি মানুষদেরকে দিতে হবে। যারা গাড়ির পিছনে দৌড়ায় সবগুলোরে নিয়ে আসা হলো, যেহেতু এগুলো অশিক্ষিত, দারোয়ানের চাকরি দিতে হবে, আপনারা ব্যবসায়ী হবেন ভবিষ্যৎ বাংলাদেশে, এটা আপনাদেরকে নিশ্চিত করতে হবে। এবং আপনাদের যিনি সভাপতি সেক্রেটারি তারা খুবই গুছানো, মানে তারা খুবই ধন্যবাদ প্রিয় দর্শকবৃন্দ, আমাদের ফুল ভিডিওটি দেখার জন্য আপনাকে জানাই অসংখ্য ধন্যবাদ। বন্ধুরা, এতক্ষণ যে ভিডিওটি দেখলেন এনসিপি নেতা নাসির উদ্দিন পাটোয়ারিকে নিয়ে, এই নাসির উদ্দিন পাটোয়ারিকে নিয়ে আপনাদের কি মন্তব্য অবশ্যই সেটা কমেন্ট বক্সে কমেন্ট করতে ভুলবেন না। আর হ্যাঁ, নাসির উদ্দিন পাটোয়ারি সহ এনসিপির সকল সদস্যবৃন্দ এবং বাংলাদেশের রাজনৈতিক বিষয়গুলো নিয়ে আমাদের চ্যানেলে প্রতিনিয়ত আপলোড করব আমরা ভিডিও। সবার আগে আমাদের এই রাজনৈতিক ভিডিও দেখতে চাইলে এবং নাসির উদ্দিন পাটোয়ারি সহ এনসিপির সকল ভিডিও দেখতে চাইলে এখনই আমাদের এই ছোট্ট ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।